গাড়ির হর্নের তীব্র আওয়াজে শ্রেয়া নড়ে চড়ে উঠল। দৃষ্টি মেলে তাকালো তুর্যের দিকে। মনে পড়ল তুর্য তো আয়ুষের ভাই। আমি অটোরিকশা ধরে চলে যাবো স্যার, আপনি যান। তুর্যের রাগে জল ফুলে ওঠে, দাঁতে দাঁত চেপে বলে উঠল, আর একটা কথা বলে গাড়ি দিয়ে ধাক্কা মেরে হসপিটালাইজড করব। গাড়ি স্টার্ট দিতে দিতে তুর্য প্রশ্ন করে। শ্রেয়া সূক্ষ্ম নিঃশ্বাস ছাড়ল, ভেজা কণ্ঠে প্রত্যুত্তর করল, এতিমখানে এসেছিলাম স্যার। তাৎক্ষণিক তুর্য ঘাড় বাঁকিয়ে এতিমখানার মরিচা আক্রমণ করা লোহার গেটটার দিকে নজর নিক্ষেপ করল। ভ্রুযুগল কিঞ্চিত ললাট ছুঁয়ে গেল নিমেষে। শ্রেয়ার উদ্দেশ্যে লঘু স্বরে জিজ্ঞেস করল, তুমি এখানে থাকতে? শ্রেয়া বাহিরের দিকে দৃষ্টি নিবদ্ধ রেখে স্মিত হেসে বলে, জি স্যার। তুমি জানো এটা কার মালিকানাধীন? মাথা নাড়ায় শ্রেয়া, মোলায়েম কণ্ঠে বলল, চৌধুরী বাড়ির, ফাতেমা চৌধুরী নামে এটা। তুর্যের অধর কার্নিশ জুড়ে সুপ্ত হাসি। এটা যে ওদের এবং ফাতেমা চৌধুরী ওর দাদি সেটা শ্রেয়া জানে না, সেটা বুঝতে পারল। কথা না বাড়িয়ে গাড়ি চালানোতে মন দিল সে। পুরো রাস্তা কারোর সাথে কারো কথাবার্তা বিনিময় হয়নি। শ্রেয়া নিস্তব্ধ থাকলেও ইচ্ছে ছিল অঢেল স্যারের সাথে পড়া সম্পর্কিত কথা বলার। চুপ করে থাকাটা স্যারকে অসম্মান করা ঠিক ছিল ওর নিকট। কিন্তু তুর্যর গাম্ভীর্য, কঠিন মুখভঙ্গি চোখে বিদতেই যা বলবে ভেবেছিল তা যেন খোলা গগনপথে পাড়ি জমিয়েছে। অবশেষে প্রায় মিনিট 20 পেরিয়ে এলো প্রিয়দের বাড়ির নিকটস্থে। তুর্য নিষ্পলক চোখে দূরের রাস্তার দিকে চেয়ে আছে। প্রিয় এখানে এনে এমন পরিস্থিতিতে ফেলে দেবে টের পেলে ভুলেও পা বাড়াতো না শ্রেয়া। পা দুটো ফ্লোরে আঁকড়ে ধরে রোবট হয়ে যেত, তবু আসতো না। চলে যাওয়ার নিমিত্তে পা ফেলতেই কর্ণগোচর হয় তীক্ষ্ণ স্বরের প্রশ্ন, পাগলের মার খেয়েছেন কখনো? মুহূর্তে থরথর করে কেঁপে উঠল শ্রেয়া। সে কাঁপুনি তীব্র গতিতে ছড়িয়ে পড়ে শিরায় শিরায়, অঙ্গে প্রত্যঙ্গে। গ্রীষ্মকালেও বিনা বার্তায় শীতের আগমন ঘটল যেন। তুর্য রাস্তা থেকে দৃষ্টি সরিয়ে এনে শ্রেয়ার দিকে ঘাড় বাঁকিয়ে চাইল। মেয়েটার ফর্সা মুখে বিন্দু বিন্দু ঘাম, তার চক্ষু এড়াল না। কপালে বলিরেখার ভাঁজ ফুটে উঠল। স্পষ্ট কণ্ঠে জিজ্ঞেস করল, কি হয়েছে শ্রেয়সী? এদিকে এসো। শ্রেয়ার পা চলছে না। ছাদের মেঝেতে আটকে গেছে যেন 2 পা। দেহে অল্প পরিমাণে শক্তিটুকু অবশিষ্ট নেই। গলা উঁচিয়ে বলতে চাইল, স্যার আমি পাগল, ভয় পাই, খুব ভয় পাই, আমায় ডাকবেন না স্যার। কিন্তু দু অধর আলগা হলো না কিঞ্চিত মাত্র। মাথায় বারংবার জেঁকে বসতে শুরু করে বিবাহের প্রথম রাত্রের সে বিষাক্ত স্মৃতিটুকু। মনে হলো এখনও দুটো শক্ত হাত ওর গলা চেপে ধরেছে, হুঙ্কার ছেড়ে বলছে, খুন করবো তোকে। শ্রেয়ার শরীর কাঁপলেও মনটা শক্ত রাখার প্রয়াস চালালো। কতকাল কাটাবে এই পাগলের প্রতি ভয় নিয়ে? এই ভয় তো ওর জীবনের সকল সুখ কেড়ে নিয়েছে, নিঃস্ব করে দিয়েছে ওকে। সেদিন নববধূ বেশে স্বামী পাগল জেনে পুরনো ক্ষত দগদগে না হলে, ভয় কাজ না করলে কখনো এই শহর ছাড়তো না। জীবন চিরকালের জন্য একা হয়ে যেত না। এই একটা ভয় করে করে খাচ্ছে ওর ভেতরটা। পুনর্বার ডাকলো তুর্য। সন্দেহাতীত দৃষ্টিতে তাকিয়ে রইল অনর। না, কাউকে বুঝতে দিবে না শ্রেয়া নিজের দুর্বলতা। মনের জোরে এগিয়ে গেল তুর্যের দিকে, দাঁড়ালো মাঝে বিস্তর দূরত্ব রেখে। তাও অনায়াসে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে দুজনার কাজ হতে ভেসে আসা সুগন্ধি। একজনের ভেজা সিক্ত চুল থেকে শ্যাম্পুর করা গন্ধ, অপরজনের সুঠাম দেহ হতে পারফিউমের ঘ্রাণ। মিলেমিশে একাকার হয়ে দুইজনের নাসারন্ধ্র প্রবেশ করছে অবলীলায়। হুট করে কেমন অনুভূত হলো শ্রেয়ার। দূরত্ব বাড়িয়ে দিল কিঞ্চিত। তুর্য তা অবলোকন করে হাসল, মৃদু হাসি। শ্রেয়া উন্মুক্ত অম্বরে একবার তাকালো। রোদের তেজে চোখ জ্বালা করে উঠল। চোখের মণিকোঠা জ্বলে টইটুম্বুর হয়ে ওঠে। আবছা আবছা অন্ধকার ভিড় জমালো চারিদিকে। শ্রেয়া বুঝতে পারে দিবাকর তার চাহনি পছন্দ করেনি, তাই তো রশ্মি ছুঁড়ে ভস্য করতে চাইল ওর কাজল মাখা আঁখি যুগল। তুর্য বাহিরে বের হলে পকেটে টিস্যু রাখে নিজের সঙ্গে সর্বদা। শ্রেয়ার মুখভঙ্গি পদক্ষেপ সবটাই সে লক্ষ্য করল। একটা টিস্যু বাড়িয়ে দিয়ে বলে, চোখের পানি মুছে নাও, ঠিক হয়ে যাবে। পরবর্তীতে ভুলেও আকাশের দিকে এমন করে তাকাতে চেও না, চোখের ক্ষতি হবে। তখন চাইলেও আপন করা মুখ দেখার তৃষ্ণা কখনো মিটবে না তোমার। চোখ দুটো ভালো রাখা, হয়তো তোমার গাঢ় দৃষ্টিতে কারো ছবি আঁকা বাকি এখনো। তুর্যের কথা শুনে শ্রেয়া বিস্মিত হয়। কেমন রহস্যময় ঠেকল শেষোক্ত বাক্যটা। সত্যিই তো ওর অনেক তৃষ্ণা নিজের স্বামীর চেহারাটা এক নজর দেখার, কিন্তু তা কখনো পূরণ হবে না।
শ্রেয়া এত বছরে এটাও জানতে পারলো না কেমন আছে পাগল মানুষটা, সুস্থ হয়েছে কি, আর হলেও কি ওদের বিয়ের কথা জানে। এমন শত শত প্রশ্ন শ্রেয়ার মস্তিষ্কে কিলবিল করতে থাকে প্রতিদিন, প্রতিক্ষণ। আর ভাবতে পারল না শ্রেয়া। খুবই সতর্কভাবে তুর্যের হাত থেকে টিস্যুটা নিয়ে নিতে গেল, তবু ঘটে গেল এক অসতর্ক কাণ্ড। শ্রেয়া অতিপ্রহ হয়ে পড়ল, তরঙ্গ খেলে গেল শরীরের ভাঁজে ভাঁজে। টিস্যু নিতে গিয়ে ওর বৃদ্ধাঙ্গুল ছুঁয়ে দিল তুর্যের কনিষ্ঠ আঙুল। তুর্য স্পর্শ অনুভব দূরে থাকে লাগেনি, এমন ভাব করে সামনের দিকে দৃষ্টি নিবদ্ধ করে। শ্রেয়া অতিশয় চমকে আড়ষ্ট। এত নির্লিপ্ততা! ক্ষণে ক্ষণে মুখের আদল পরিবর্তনের ক্ষমতা রাখে এই লেকচারার। চোখ ঠিক করে সামনে দেখো শ্রেয়সী। সুবোধ বালিকার ন্যায় শ্রেয়া প্রিয়দের বাড়ির পেছনের রাস্তায় চক্ষু মেলে তাকালো। দুই পাশে সারি সারি বিভিন্ন কাঠের গাছ, মাঝে পিচ ঢালা রাস্তা। সেই রাস্তার কিনারায় জীর্ণ শীর্ণ দেহ, রুক্ষ ও অবিন্যস্ত চুলের নোংরা কাপড় পরিধানকারী একজন লোক বসে আছে। সবচেয়ে অবাক কাণ্ড হচ্ছে, সেই লোককে একদল বাচ্চা কাচ্চা ব্যঙ্গ করছে লাগাতার। কেউ কেউ আবার পাথর নিক্ষেপ করছে। লোকটা পাথর নিয়ে বাচ্চাগুলোর দিকে ছুটে যাচ্ছে। এতেই তো দৌড় বাচ্চাগুলো। শ্রেয়া শুষ্ক কণ্ঠনালী গুলিয়ে বেরিয়ে এলো, পাগল। তুর্য নিরুল সঙ্গীতে সায় দিয়ে বলল, তাই মনে হচ্ছে। তাই তো তোমাকে জিজ্ঞেস করলাম কখনো পাগলের মার খেয়েছে কিনা। আমি একবার খেয়েছিলাম ছোটবেলায়, সময়টা তখন স্কুল জীবনের। বাসর রাতে স্বামী মারতে যাচ্ছিল, আবার মার খেয়েছে কিনা প্রশ্নটা শ্রেয়ার নিকট অত্যন্ত হাস্যকর ঠেকল। আবার বিস্তর হাসিও ঠোঁটে ফুটতে চাইছে তুর্য স্যারের পাগলের হাতে মার খেয়েছে শুনে। আগ্রহ নিয়ে বলল, তারপর কি হলো স্যার? তুর্য কপাল কোঁচকে তাকালো, তির্যক নেত্রে চেয়ে বলল, তারপর আমি তোমাকে বলতে অনাগ্রহী। এত বড় অপমান! শ্রেয়ার ভীষণ রাগ হলো। কেন জিজ্ঞেস করতে গেল এই ছেলেকে? ও তো প্রথম দিন থেকেই জানতো এই ছেলে নিজেই একটা পাগল, নয়তো সামান্য পানি পড়া নিয়ে সরি বলার পরও এত রিয়াক্ট করতো নাকি? হাজব লোক। শ্রেয়া চলে যাবে, আর এক মুহূর্ত থাকবে না এখানে। তুর্যের সান্নিধ্য মানে সেকেন্ডে সেকেন্ডে শরীরে কম্পনের ছড়াছড়ি। অদ্ভুত হলেও এটা আজ করতে পেরেছে। সে তুর্যের কথাবার্তা ওর অভ্যন্তরে দাফন করতে যাওয়া অতীতের স্মৃতি জাগ্রত করে, বাড়িয়ে দেয় ভয়ের মাত্রা। আর ভুলেও তার ধারে কাছে আসা যাবে না। আজ ওরা থাকলে সারাক্ষণ রুমে থাকার পণ করল শ্রেয়া। নড়বে নাও এক পাও। এই মুহূর্তে এখান থেকে প্রস্থান ঘটাতে পারলেই হাঁপ ছেড়ে বাঁচবে। শ্রেয়া সরব করে বলল, আসি স্যার। কথাটা বলে আবারও তুর্যের উত্তরের অপেক্ষা করল না। গটগট পায়ে ছাদের দরজা অব্দি আসতেই কর্ণগহ্বরে পৌঁছালো তুর্যের ব্যথাতুর আর্তনাদ। শব্দ শুনল বিশদ, তবে তা খুবই ক্ষীণ ছিল। ইচ্ছে না থাকা সত্ত্বেও আর্তনাদে ঘুরে তাকালো শ্রেয়া। নিমিষে ওর হৃদয়ে গতি নিয়ন্ত্রণ হারা হয়ে পড়ে। মুখশ্রী রক্তশূন্য, ফ্যাকাশে রূপ ধারণ করে। নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে দিকবিদিক শূন্য হয়ে দৌড়ে এলো তুর্যের কাছাকাছি। হাতটা স্পর্শ করতে যেও করল না। সম্মুখের মানুষটার ফর্সা হাতের উপরিভাগ ছিলে রক্ত ঝরছে। হাত থেকে দৃষ্টি উপরের দিকে তুলল শ্রেয়া। তুর্যের মুখের পানে উজ্জ্বল চেহারাটা অনুজ্জ্বল, মলিন, বিবর্ণ। এই তো এখন এর উত্তরজলে চকচক করছিল মুখটা। শ্রেয়া আর্তস্বরে বিচলিত কণ্ঠে বলে উঠল, সে কিভাবে কাটলো? রক্ত ঝরছে তো। ঝড়ুক। নির্বিকার অভিব্যক্তি তুর্যের। ঝরুক মানে? পাগল আপনি? মৃদু চেঁচিয়ে উঠল শ্রেয়া। তুর্যকে রেখে ছুটে এলো প্রিয় রুমে। পুরো রুম তন্ন তন্ন করে ফার্স্ট এড বক্সটা খুঁজে বের করে পুনরায় ছুটল ছাদে। তড়িৎ গতিতে ছোটবার তরুণ অবস্থা কাহিলর। এমনিতেই শরীর মন দুটোই দুর্বল, শক্তিহীন। কাল থেকে অনবরত ছোটাছুটির ওপর দিন রাত কাটছে। তাতেও শ্রেয়ার দুঃখ নেই। সকল কষ্ট মনের দুয়ারে এসে থেমে যায় ওকে দুর্বল রাখতে। যত চায় শক্ত নারী হতে, মন ততই ওর বিরোধিতা করে। এই যে এখন তুর্যর রক্তাক্ত হাত দেখে ওর মন খারাপ হচ্ছে। ফার্স্ট এইড বক্সটা তুর্যের দিকে এগিয়ে দিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, স্যার ব্যান্ডেজ করে নিন। তুর্য ক্রুদ্ধ দৃষ্টিতে চেয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে শ্রেয়ার প্রস্তাবটা মুখ ফিরিয়ে নিয়ে বলল, প্রয়োজন নেই, যাও এখান থেকে। শ্রেয়া এক চুলো নড়েনি। নিশ্চল থেকে উসখুস করে বলে উঠল, প্রয়োজন আছে। আপনার হাত থেকে চুয়ে চুয়ে রক্ত পড়ছে। তুর্যের রাগের মাত্রা আকাশ ছুঁয়ে ফেলল। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে বেশ জোরেই চেঁচিয়ে উঠল, আমি বলেছি আমার সাহায্য লাগবে। আর কেমন সাহায্য করছো? ডান হাত কেটেছ, বাম হাতে ব্যান্ডেজ করতে পারবো? গাধা কোথাকার। শ্রেয়া বিমূঢ়তায় বা খারাপ খুঁতখুত করতে করতে এগিয়ে গিয়ে তুর্যের রক্তাক্ত হাতটা
আলগাভাবে ছোঁয়ার চেষ্টা করলো, কিন্তু সক্ষম হলো না সে। ওর অভ্যন্তর চিৎকার করে বাধা দিয়ে যাচ্ছে ক্রমশ স্পর্শ করতে। কিছু বাধা মানতে নেই, বিশেষ করে যে বাধা অতিক্রম করলে পরোপকার হয়। সমস্ত ভালো মন্দ নিষেধাজ্ঞা দূরে ঠেলে একটুখানি স্রেফ একটু স্পর্শ করলো হাতটা, কিন্তু তুর্য ছাড়া মেরে ছড়িয়ে নিল। কড়া গলায় বলল, একদম না, যাও তুমি। এত রাগ ভালো না স্যার। শ্রেয়ার প্রতিবাদী কণ্ঠস্বর। শ্রেয়া ছাদের রেলিংয়ের উপর বক্সটা ডাকলো, নিজের হাতটা মেলে ধরে বলল, দিন স্যার, হাতটা দিন, রক্তটা স্বভাব না হয়ে পরে দেখাবেন। ততক্ষণে প্রিয় ও আয়ুষ উপস্থিত। তুর্য হাতটা রাখলো শ্রেয়ার হাতের উপর। এমন দৃশ্য চোখে বিধতেই আয়ুষ ও প্রিয় একে অপরের মুখ চাওয়াচাই সেরে নিল। ইচ্ছে হলো না কাছে যেতে, কিন্তু তুর্যের হাতে রক্ত দেখে নিজেদের আটকাতে পারল না। আয়ুষ বিচলিত কণ্ঠেই বলে উঠল, কি হয়েছে ভাই? শ্রেয়া রক্ত পরিষ্কার করে সাদা ব্যান্ডেজ হাতে জড়িয়ে নিচ্ছিল। আয়ুষের ব্যগ্রস্বরে লজ্জায় কাচুমাচু হয়ে গেল মুখখানা। সমস্ত বদন লজ্জার আবরণে ঢেকে যায়। অপ্রস্তুত হাতে তুর্যের ব্যান্ডেজ কোনো মতে সেরে প্রিয়র পাশে দাঁড়িয়ে পড়ল। আয়ুষ হাতটা ধরতে নিলে তুর্য সরিয়ে ফেলল। নতমস্তকে থাকা শ্রেয়ার পানে চেয়ে রাশভারী গলায় বলল, স্পর্শ নিষেধ আয়ুষ। পরক্ষণেই গলার স্বর স্বাভাবিক করল। দেখলে এভাবে দেখ, ধরার কি দরকার? তুর্য হাত নেড়ে চেড়ে দেখল তার কার্যকলাপে হতবাক আয়ুষ। উদ্যোগী হয়ে জিজ্ঞেস করলো, কাটলো কিভাবে? ইশারায় পাশের লেবু গাছটা দেখায় তুর্য। ভালোই বড়সড় একটা গাছ, টব থেকে ডালাপালা বেরিয়ে ছড়িয়ে আছে। কাঁটাগুলো অনেক বড় বড়, লেবু ধরেছে অনেক। এটার পাশে দাঁড়িয়েছিলাম, ভুলবশত হাত গিয়ে লেগে গিয়েছে, আমি নিচে যাই। কথাটা বলে থামলো তুর্য। কপালে সূক্ষ্ম ভাঁজ ফেলে শ্রেয়ার দিকে তাকালো স্থির অবিচল দৃষ্টিতে। শ্রেয়া হকচকিয়ে যায়। কি মোহনীয় দৃষ্টি তুর্যের। সে চোখ সরিয়ে বেসামালভাবে এদিক সেদিক তাকাতে থাকে। তুর্য দুর্বুদ্ধ হাসলো, বলল, ধন্যবাদ আয়ুষের শালী সাহেবা। তুর্য চলে যেতেই প্রিয় হেসে মিনমিন করে বলে, আয়ুষের শালী, আপনের বউ দুলাভাই। বাক্যটা এতই নিচু স্বরে আওড়ালো, শ্রেয়ার কর্ণপাত তো দূর, বুঝতেই পারেনি প্রিয়র দুই ওষ্ঠ নড়ছে। সে তো অন্য চিন্তায় নিমজ্জিত। খুব বেশি জোরে ঝাড়া না মারলে লেবু গাছের কাঁটায় হাত লেগে এত গভীরভাবে চামড়া ছিলে রক্তপাত হওয়ার কথা না। নিশ্চয়ই জোরে লেগেছে। আয়ুষের চিন্তা কমানোর নিমিত্তে হয়তো তুর্য ভুল বাক্য সাজিয়েছে, এটাই হবে। প্রিয় ফ্যাসাদে পড়ে গেল। রুমের দরজায় উকি দিয়ে দেখে ওর রুমে আয়ুষী। শ্রেয়া ওর মায়ের রুমে গিয়েছে আপাতত রাশেদার ডাকে। এখন যদি শ্রেয়া ও আয়ুষী মুখোমুখি হয়ে যায়, ভেবেছিল যে করেই হোক আজ এদের ভাগিয়ে নেবে। আয়ুষও চেষ্টা করেছে, কিন্তু পারল কই। উল্টো ওর বাবা মা ধরে বেঁধে রেখে দিয়েছে। আবার অন্যদিকে ভয় হচ্ছে মেহেরিমা চৌধুরীর চোখে শ্রেয়া পড়ে যায় কিনা। খানিক বাদেই সবার দুপুরে খাওয়ার ডাক পড়বে। শ্রেয়াকে নিচে যেতে আটকাতে পারলেও এখান থেকে গায়েব করা অসম্ভব ব্যাপার। চিন্তায় যখন মাথার চুল ছিঁড়ে ফেলার উপক্রম, আয়ুষী বিছানা ছেড়ে টুপ করে চলে এলো ওর সামনে। ভাবি ডেকে টেনে রুমে নিয়ে গেল। শ্রেয়া হতবাক, চোখ তুলে তাকাতে অবধি পারছে না। মাথায় হাজারো রহস্য উন্মোচনের খেলা চলছে। প্রিয় পর্যন্ত জানে না ওর অতীত। চৌধুরী বাড়ির সঙ্গে সম্পর্কের কথা তাহলে তার পরিবার জানবে কেমন করে? বুঝলেও যথেষ্ট স্বাভাবিক থাকতে হবে ত্রিহা ও মেহেরিমা চৌধুরীর সামনে। তবে ওর ভিতরে তীব্র হতে তীব্রভাবে আক্রমণ করছে একটা কথা, একটা সত্য, এবং তা হলো তুর্য সারিতার সেই পাগল স্বামী তুর্য চৌধুরী। পোশাক তারা আবৃত পিঠ বেয়ে ঘাম নেমে যাচ্ছে নিচের দিকে, একটু আধটু ভিজে দিচ্ছে আকাশি রঙের জামাটাও। রাশেদা মেহেরিমার দিকে চেয়ে হাসি হাসি মুখ করে বললেন, আসুন আপা, দাঁড়িয়ে আছেন কেন? আর পিওর বান্ধবী, আমার আরেকটা মেয়ে। শ্রেয়ার চোখ ছলছল করে উঠল। প্রিয়র মায়ের এই আপন পরিচয় দেওয়াটা ওকে বরাবরই অবাক করে। মনে হয় এই মহিলার ভালোবাসাটা ভেজালবিহীন, কোনো প্রকার স্বার্থ লুকায়িত নেই। অথচ সামনে অতি দামি বেশভূষায় হাজির মানুষটা সম্পর্কে ওর শাশুড়ি, যিনি একদিন ওকে চৌধুরী বাড়ির গেটের সামনে দাঁড় করিয়ে বলেছিল, এতিম মেয়ে ঘরে তুলেছি ছেলের অসহায় জীবন দেখে, কিন্তু তুমি আশানুরূপ কাজ করনি। এই না যে আমি এতিমদের পছন্দ করি না, কিন্তু তুমি আমার ছেলের অযোগ্য। তেতো হলেও সত্য, পাগল হয়েও যে ছেলে তোমার দিকে চোখ তুলেও তাকায়নি, সুস্থ থাকলে ধারের কাছেও ঘেঁষতে দিত না। আর সেই তুমি কিনা সবার সামনে আমার ছেলেকে পাগল প্রকাশ
করে তুচ্ছ করে চলে গেলে। একবার গিয়ে দ্বিতীয়বার ফেরার মুখ তুমি রাখনি। রূপা কেমন করে বুঝবে স্বর্ণের কদর? তুমি তো রূপাও হতে পারোনি। সবাই তোমাকে ক্ষমা করলেও আমি তোমাকে ক্ষমা করে ঘরে তুলব না। আমার ছেলে আমার প্রাণ, আর সেই প্রাণকে তুমি তুচ্ছ করেছো। শ্রেয়া কাল বিলম্ব না করে সালাম দিয়ে রুম ত্যাগ করে রুম থেকে বেরিয়ে ছুটে যায় ছাদে। একপাশে দেয়ালে পিঠ এলিয়ে চোখ বুঝে নেয়। নিমেষেই তপ্ত নোনতা জল গড়ায় ফোটায় ফোটায়, নীরবে নিঃশব্দে কান্না। কিছু দুঃখ হঠাৎ অনাকাঙ্ক্ষিত পাওয়া খুশি মিলে অশ্রুরূপে ঝরছে। ভাঙা গলায় বলল, আপনি আমার স্বামী তুর্য স্যার, সুস্থ হয়ে গিয়েছেন আপনি। আমার এত কাছে ছিলেন, কিন্তু আমি আমি চিনতে পারিনি আপনাকে। শুধু মনে হতো আপনার সেই রোষপূর্ণ কণ্ঠস্বর আমার পরিচিত। বিড়বিড় করে কথাগুলো বলে শ্রেয়া থামল। আখিদয় বুঝে রেখেই নিশ্চুপ সময় পার করতে থাকে। একটা সময় ম্লান হাসে মেয়েটা, নিজের মনকে বোঝায়, উনি তো জানেনই না আমি তার বউ। ওনার কাছে আমি শুধুমাত্র ছাত্রী, সূর্য স্যারের ছাত্রী। যাকে না দেখেই কেবল নাম শুনে হৃদয়ের সন্ধি ঘটাতে চেয়েছিল। শ্রেয়া আজ সেই মানুষটার মুখটা মনের ক্যানভাসে রঙিন হয়ে ফুটে আছে। শ্রেয়া তুর্যের এমনিতেই বলা একটা কথাকে কেন্দ্র করে মিনমিনে স্বরে আওড়ালো, আপনার ছবি আমার দৃষ্টিতে আঁকা হয়ে গিয়েছে স্যার। তখন স্যার বলে আপনার কাটা হাত দেখে খারাপ লাগছিল, আর এখন আমার স্বামীর রক্তাক্ত হাত মনে করে হৃদয় পুড়ছে আমার। কি অদ্ভুত না, এক লহমায় সবকিছুর কত পরিবর্তন। কিন্তু আপনাকে বোধহয় আমি আমার পাও হবে না, কখনোই না। কাজল লেপটে গিয়েছে, নেত্র কার্নিশ পেয়ে জল পড়ছে না। চিকন দু অধরে ম্লান হাসির আলিঙ্গনে চক্ষুচোরা থামিয়ে দিয়েছে অশ্রু বিসর্জন। কি হবে এত কেঁদে? দিনের আয়ু ফুরিয়ে সন্ধ্যার আগমন ঘটবে, তবু শ্রেয়ার আশার প্রদীপ জ্বলবে না, কবুও না। তবে শ্রেয়া খুশি, অত্যন্ত শান্তি অনুভব করছে নিজের স্বামীকে চিনতে পেরে। এটাই শূন্য জীবনের প্রথম পূর্ণতা। মেহেরিমা উত্তেজিত সুরে বলে উঠলেন, কি হলো, খাবি না? মেহেরিমার দিকে তাকালো না তুর্য, সোজা দৃষ্টি ফেলল প্রিয়র বাবার দিকে। নম্র ভদ্রতা বজায় রেখে বলল, খেতে ফুরিয়ে গেছে আঙ্কেল, কিছু মনে করবেন না। একটা জরুরি কাজ পড়ে গিয়েছে, হঠাৎ মেসেজ আসলো, এখনই যেতে হবে, রাতে আসবো। একদণ্ড আর উপস্থিত থাকলো না প্রিয়দের বাড়িতে। বড় বড় পা ফেলে বাহিরে আসে অন্দরমহল ছেড়ে। নিজে ড্রাইভ করতে পারবে না বিধায় একজন ড্রাইভারকে ডেকে গাড়ির পিছনে উঠে বসলো। ড্রাইভার মোতালেব দেখলো তুর্যের অগ্নিময় দুই চক্ষু, ঘাবড়ানো স্বরে জিজ্ঞেস করলো, কোথায় যাব স্যার? পাগলা কারোতে মনে হচ্ছে আবারও পাগল হতে চলেছে। অ্যাক্সিডেন্টে নয়, হৃদয়ের যন্ত্রণায়। তুর্যের বিরক্তি ভরা কণ্ঠের উল্টাপাল্টা কথাটা শুনে মোতালেব তাজ্জব হয়ে চেয়ে রইল কয়েক পলক। কিছু সময় পর মুহূর্তেই গাড়ি স্টার্ট দিয়ে যেতে থাকে অজানা গন্তব্যে। রাশেদা সবাইকে রুম দেখিয়ে দিলেন বিশ্রামের জন্য। সারাদিন রাত পড়ে আছে পরিণয় ঘটিত আলোচনার। মেহেরিমা রুমে এসে চুপ করে বসে রইলেন, হাঁসফাঁস অবস্থা ওনার। তুর্য হাত কিভাবে কাটলো সেটা বলেনি, তার উপর না খেয়ে আকস্মিক বেরিয়ে গেল। ছেলেটার মাথায় কী চলছে কিছুই বোধগম্য হচ্ছে না ওনার। কিন্তু তুর্য অনেক ধূর্ত, জীবনের হিসেব নিকেশে বড্ড পটু। নিশ্চয়ই কয়েক বছরের সমীকরণ মেলাতে হন্য হয়ে ঘুরছে। যা করার তাড়াতাড়ি করতে হবে, যে করেই হোক ছেলেটার জীবনটা গুছিয়ে দিতে হবে। প্রথম ছেলের মতো দ্বিতীয় সন্তানকে নিজের বানানো গণ্ডি পেরিয়ে যেতে দিবে না তিনি। প্রিয় ও আয়ুষের সাথে অহমিকা ও তুর্যর জুটি বেঁধে দিবেন বলে ঠিক করেছেন। কিন্তু তার আগে পুরনো আপদকে সরাতে হবে। কাজের একজন মহিলাকে দিয়ে শ্রেয়াকে ডেকে আনলেন তিনি রুমে। দরজা বন্ধ করে রাগান্বিত দৃষ্টি নিক্ষেপ করলেন, কণ্ঠে প্রবল আক্রোশ। এখানে কি করছো তুমি? প্রিয়কে বান্ধবী বানিয়ে আমার ছেলের জীবনে বসত গড়াতে চেষ্টা করছো? শ্রেয়া ভেবেছিল চুপিসারে সব হজম করবে, পারল না। নিজের ধৈর্যের সীমানা অতিক্রম করে বলল, বসত গড়লে আমাকে ঠকানোর সাধ্য আদৌ আছে আপনার? আপনার প্রথমেই বোঝা উচিত ছিল, আমি যেহেতু আপনাদের চোখের আড়ালে নিজেকে লুকিয়ে রেখেছি, তার মানে আমি স্ত্রীর অধিকার চাইছি না। কোন ভিত্তিতে আমাকে এসব বলেন আপনি? আমার স্বামীর উপর হক আছে আমার, কিন্তু আমি নিজের অতীতের বিষাদগ্রস্ত স্মৃতি টেনে ওনাকে ফেলে চলে গিয়েছিলাম। তাই এখন ওনার সামনে স্ত্রী হয়ে দাঁড়ানো, এটা তো স্বার্থপরতা বই আর কিছুই না। যার খারাপ সময়ে আমি থাকতে পারিনি, তার ভালো সময় আমার প্রাপ্য না। মেহেরিমা বাঁকা হেসে বললেন, আসলেই তুমি ডিজার্ভ করো না, করে একমাত্র অহমিকা। তুর্য বিয়ের কথা জানে না। যদি জানে তুমি ওর স্ত্রী এবং বিয়ের পর দিন সে পাগল বলে তুমি তাকে
ছেড়ে পালিয়েছো তাহলে ঘৃণা করবে। কারো ঘৃণার পাত্রী হওয়ার চেয়ে আড়ালে থাকাই বুদ্ধিমানের কাজ। অহমিকা ওকে সুস্থ করেছে। মেয়েটার ভালোবাসায় স্বার্থ নেই। আমি ওকেই আমার ছেলের জীবনে চাই। শুনো, ডিভোর্স পেপার বানানোর জন্য উকিলকে ফোন দিয়েছি আমি। সাইন করে দিবে। যেই সম্পর্কের সূচনা তুর্যের অগোচরে হয়েছে তার সমাপ্তিও ওর অজান্তেই হবে। অধিকার না দেখানোর বিষয়টার ক্ষেত্রে শ্রেয়া বিনা যুদ্ধে নিজেকে পরাজিত দাবি করেছিল, কিন্তু ডিভোর্স। আয়ুষী ফ্যাল নয়নে চেয়ে আছে বিছানার উপর বসে থাকা শ্রেয়ার দিকে। মনে হচ্ছে সে কোনো ভূত দেখছে। মস্তিষ্ক ফাঁকা, বুদ্ধি লোপ পেয়েছে। আকস্মিক পরিচিত মুখ দেখে হতবিহ্বল সে। টালমাটাল পায়ে শ্রেয়ার পাশে দাঁড়িয়ে বলল, তুমি তো শ্রেয়া ভাবি, তাই না? হুম। নিঃসংকোচ উত্তর শ্রেয়ার। কোথায় ছিলে এত বছর? বিয়ের পরের দিন সকালে চলে গেলে কেন ভাবি? শ্রেয়া আর চোখে প্রিয়র মুখের দিকে তাকালো। কোনো হেলদোল নেই তার। যেন এমন কাণ্ড কথাবার্তা শুনে সে মোটেই অবাক হচ্ছে না, উল্টা চমকাচ্ছে শ্রেয়া স্বয়ং। প্রিয় কি সব জানে? নয়তো এত আয়ুষী ভঙ্গিতে মেয়েটা গালে হাত দিয়ে ওদের কথা শুনছে কেন? আয়ুষী শ্রেয়ার সামনে বসলো, বলল, তুমি ভয় পেয়ে পালিয়ে গিয়েছিলে ভাবি? ভাইয়া সেদিন মেরেছিল বলে? জানো এখন ভাইয়া সুস্থ হয়ে গিয়েছে, কয়েক মাস হবে কিন্তু। মন খারাপ করে কথা বলা থামিয়ে দেয় আয়ুষী। প্রিয় ওর নিশ্চুপ মুখ দেখে গলা উঁচিয়ে প্রশ্ন করে, কিন্তু কি আয়ুষ? ভাইয়ার পাগল হওয়ার পরের কোনো মুহূর্ত মনে নেই। ভাইয়া তো এটাই জানে না সে বিবাহিত। চাচি চায় না ভাবির সম্পর্কে, বিয়ের সম্পর্কে ভাইয়া জানুক, কারণ ভাবি ভাইয়াকে পাগল দেখে পালিয়ে গিয়েছে। এতে বেশ কষ্ট পেয়েছে চাচি। সবার তিক্ত কথায় কেঁদেছে অনেক। আমাদের বুঝ হওয়ার পর চাচিকে কখনো এত কাঁদতে দেখিনি, এমনকি বড় ভাইয়া বাড়ি ছেড়ে যাওয়ার সময়টাতেও না। একমাত্র সবাই যখন সূর্য ভাইয়াকে পাগল বলে নানা কটূক্তি করছিল, চাচি সহ্য করতে পারেনি। তুমি কি সত্যি ভাইয়ার পাগল রূপ দেখে পালিয়েছিলে ভাবি? শ্রেয়া বলার জন্য কিছু খুঁজে পাচ্ছে না। সবাই ঘুরে ফিরে তাকে কেন এই একটা কথাই প্রশ্ন করে। লজ্জা লাগে ওর। ভীষণ পাষাণ মনে হয় নিজেকে। কী করে পারলো সেদিন চৌধুরী বাড়ি ছেড়ে বেরিয়ে আসতে? না আসলে আজকের গল্পটা হয়তো সুন্দর হতো, ভিন্ন হতো। শ্রেয়া ভেবেছিল আজ রাতেই ও চট্টগ্রামের উদ্দেশ্যে বেরিয়ে যাবে, কারণ রাত নাগাদ ডিভোর্স পেপার রেডি হয়ে যাবে বলে জানায় মেহেরিমা। সে ডিভোর্স দিতে চায় না, কোনো ক্রমেই না। তাই এখানে থেকে মেহেরিমার চক্ষুশূল হওয়ার চেয়ে চলে যাওয়াই উত্তম মনে হলো। রুমি এসে প্রিয়কে অতীতের সমস্ত অধ্যায় খুলে বলার চেষ্টা করে। তখনই আচমকা আগমন ঘটে আয়ুষীর। ভয় হচ্ছে শ্রেয়ার প্রচণ্ড। যদি এক এক করে কথার মাধ্যমে তুর্যর কর্ণগহ্বরে পৌঁছায় ও তুর্যর বউ, তাহলে লোকটা সব কিছু শুনে নিশ্চিত ওকে ঘৃণা করবে। বলবে নিজের স্বার্থ বুঝে পালিয়েছে। চাইলেও অতীত টেনে নিজের ভয়গুলো স্পষ্ট প্রকাশ করার সুযোগটা মিলবে না। সত্যি বলতেও স্বার্থপরের মতোই কাজ করেছে। পারবে না ও স্বামীর ঘৃণা সহ্য করতে। বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। প্রিয় যেহেতু শুরু থেকেই সব জানে, আর চট্টগ্রামে ওর সাথে দেখা আশ্রয় কোনো কিছুই কাকতালীয় নয়, তাই শ্রেয়ার বর্ণনা কিংবা বিশ্লেষণ করার কিছুই পেল না। এই মুহূর্তে ওর এই ইট পাথরের শহর ছাড়তে হবে। নিজের জীবন শুভ্র বলে অন্যেরটা কি রঙিন হওয়া দোষের? একদমই না। ধৈর্য স্যারের জীবনে রংধনু আসুক, শুভ্র শ্রেয়শ্রী বিনা। শ্রেয়া আলমারি খুলে সঙ্গে আনা দুটো সেট জামা গোছাতে শুরু করলো। আয়ুষী প্রিয় স্তব্ধ হয়ে গেল ক্ষণিকের জন্য। পরক্ষণেই ব্যতিব্যস্ত হয়ে প্রিয় উঠে আসে, কণ্ঠে প্রবল অস্থিরতা। কি করছিস তুই শ্রেয়া? শ্রেয়া সূক্ষ্ম নিঃশ্বাস ছাড়ল। চোখে জল টলমল করছে ওর। আঁখি বুঝলেই বুঝে গড়িয়ে পড়বে অশ্রুকণারা। বাহ্যিকভাবে শক্ত থাকলেও স্বামীর দ্বিতীয় বিয়ের কথা ওর হৃদয় ক্ষতবিক্ষত করে দিচ্ছে। রক্তক্ষরণ হচ্ছে অবলীলায়। অভ্যন্তর যদি এই মেদিনীর নির্দয় কঠোর মানুষগুলো দেখতে পেত, তাহলে চোখে বৃত্ত কতটা পুড়ছে হৃৎপিণ্ড, কত হাহাকার ধ্বনি তুলছে প্রিয় মানুষকে পাওয়ার আশায়, মিলনের তৃষ্ণায়। ওষ্ঠাদ্বয় চেপে শ্রেয়া কান্না সংবরণ করে নিল। কাট কাট কণ্ঠে বলে উঠল, আমি ফিরে যাব প্রিয়। এভাবে কতদিন বন্ধ করব কোচিং সেন্টার? তোর সামনের সপ্তাহে বিয়ে, হাতে আরো 3টা দিন আছে। এতদিন এখানে থাকলে আমার বাকি জীবনটা কিভাবে কাটাবো আমি? তুই তো শ্বশুর বাড়ি চলে যাবি, কিন্তু আমার জীবনটা আমার নিজের হাতে সামলাতে হবে। আমার কোনো আপনজন নেই। আমার ভরসা, আশ্রয়স্থল সবকিছুই আমি। একদম আটকাবি না আমায়। তোর বিয়ের দিন আমাকে পাবি চোখের সামনে। আজ আমাকে আমার সিদ্ধান্তে অটল থাকতে দে।
প্রিয় সোজা সাপটা প্রশ্ন করল। শ্বশুর বাড়ি থাকতে স্বামী থাকতে তুই আপনজন নেই বলে অস্বীকার করছিস? আপনজন থাকলেই কি সবাই আপন হয়ে যায়? আলতো হেসে পাল্টা প্রশ্ন করে শ্রেয়া। প্রিয়র উত্তরে ধৈর্য না ধরে পুনরায় বলে উঠল। ফুপু খালারা এই শহরের বাসিন্দা, তাদের রক্ত আমার দেহে বহমান, তবুও কি তারা আপনজন হতে পেরেছে? আর তুর্য স্যার তো জানেই না আমি ওনার বউ। কোন ভিত্তিতে আমি খুঁটি গাড়বো? যেখানে ভিটে মাটিটাই নরম। আসি, 3 দিন পর ফিরে আসবো আবার। তবে এতদিন এখানে দম হাতে নিয়ে 1 সেকেন্ডও থাকা সম্ভব না আমার পক্ষে। মন খারাপ করিস না। আমার তরফ থেকে আয়ুষ ভাইকে এত বছর আড়ালে সাহায্য করার জন্য ছোটখাটো একটা ধন্যবাদ জানিয়ে দিস। বিশাল বড় আকারে দিতে পারলাম না, কেননা সুখের ন্যায় আমার শব্দ ভাণ্ডারের শব্দেরও অভাব আছে। দিনের আলো ফুরিয়ে প্রকৃতিতে সাঁঝ নেমে এসেছে। অন্তরিক্ষে থোকা থোকা কৃষ্ণচূড়ার ন্যায় লাল রক্ত জমাট বেঁধেছে যেন। জানান দিচ্ছে ঘরে ঘরে রোশনাই জ্বালানোর সময় হয়েছে। রাশেদা, প্রিয়র দাদি, প্রিয়র বাবা সবার কাছ থেকে এক প্রকার জোর করে বিদায় নিয়ে বেরিয়ে এসেছে শ্রেয়া। কারণস্বরূপ দেখিয়েছে আগামীকাল খুব জরুরি একটা কাজ আছে কোচিং সেন্টারে, না গেলে চাকরিটা আর টিকবে না। প্রিয়র বাবা তো বলেই বসলেন, আমার মেয়েকে আমি পালবো, তোর কেন চাকরি করতে হবে? এত এক রেখো জেদি কেন তুই? নিষ্ঠুর ভূমিতে এত ভালো মানুষগুলোর নাগাল পেলে শ্রেয়ার ইচ্ছে করে জড়িয়ে ধরে বলতে, আমার বাবা মায়ের জীবনটা কেন এত অগোছালো ছিল? কেন সুন্দর পথের পথিক আমি হতে পারলাম না? আটকাবেন না আমাকে স্বাবলম্বী হতে। পরনির্ভরশীল হওয়া মানে যে নিজের হাতে নিজেকে খুন করার বন্দোবস্ত করা। প্রিয় সহ আসার জন্য জেদ ধরল, কিন্তু বিয়ে নামক নিয়ম নীতিতে কড়া বাঁধনে বাধা পড়ল সে। তবু সকল বাধা অতিক্রম করে আসতে উদ্যত হয়। শ্রেয়া কোনো রকমে বুঝিয়ে মিনতি করে মেয়েটাকে রেখে আসে। ও চায় না ওর মতো করে প্রিয় চৌধুরী পরিবারের সদস্যদের চোখে তিক্ত হয়ে উঠুক। বলে তো গিয়েছে প্রিয়কে আবারও আসবে, কিন্তু এই চেনা শহরে ফিরে আসার ইচ্ছেটা শ্রেয়ার প্রায় নিভু নিভু। আজ বাস ছাড়তে 2 ঘন্টা দেরি হলো। কোনো একটা সমস্যা দেখা দিয়েছিল বাসে। শ্রেয়া আলসেমি করে আর অন্য বাস স্ট্যান্ডে যায়নি। এখন বাস ছেড়ে দেওয়ার পালা। ঘাড় দ্বারা একটা অভ্যেস আছে ওর, যে অভ্যেসকে অনভ্যাসে পরিণত করতে গিয়ে শ্রেয়া প্রতিবারই ব্যর্থতার পরিচয় দিয়েছে। তাই একে ঘাড় দ্বারা বললে ভুল হবে না, এবং তা হলো বাসে উঠলেই মাথা ব্যথার যন্ত্রণা। সেই কারণবশত শ্রেয়া বাস যখন ছেড়ে দেওয়ার পালা তখনই উঠল, বসলো জানালার ধারের সিটে। দৃষ্টি বাহিরে নিবদ্ধ করতেই পাশের সিটে কারো উপস্থিতি টের পায়। চোখ ফিরিয়ে পাশে ফেলতেই চোখ ছানা বড়র, দৃষ্টি স্থবির মানুষটার চেহারার দিকে। বাসের অল্প স্বল্প আলোতে স্পষ্ট চেহারায় গম্ভীর ভাবটুকু। শ্রেয়ার মুখ থেকে অস্ফুট স্বরে বেরিয়ে এলো, স্যার আপনি? তুর্য মোবাইলের স্ক্রিনের দিকে দৃষ্টি স্থির রেখে গম্ভীর স্বরে বলল, কেন, বাসে থাকা নিষিদ্ধ? না মানে আপনি চট্টগ্রাম যাবেন? জানি না, তুমি ঠিক করে দাও আমার গন্তব্য। তুর্যর কণ্ঠে বিরক্ত ভাব। শ্রেয়ার মনে হচ্ছে সে কথা বলতে ইচ্ছুক না, কিন্তু তুর্য এখানে কেন? নিজেদের গাড়ি থাকতে বাসে? হৃদস্পন্দনের গতি বেড়ে চলেছে শ্রেয়ার। চমক চেপে বসে রইল সিটে। পারে না মেয়েটা বাস ভেঙে বাইরে চলে যায়। তুর্যর দেহ হতে ভেসে আসা পারফিউমের ঘ্রাণ ওকে ক্রমে ক্রমে মাতাল করে তুলছে। কেমন নেশা ধরানো। মাথার যন্ত্রণার চেয়ে হৃদয় যন্ত্রণা দ্বিগুণ হারে বাড়ছে। স্পন্দন ক্রিয়া অস্বাভাবিক, নিয়ন্ত্রণহীন। আগে তো এমন হতো না। তুর্যের এক হাত কিছু সময় পর পর ওর এক হাত ছুঁয়ে দিচ্ছে। আচ্ছা, বাসের সিট কি ছোট বানালো, নয়তো না চাইতেও কেন স্পর্শ লাগছে বারংবার? এইভাবে চলতে থাকলে হয়তো হার্ট অ্যাটাক হতে দেরি নেই শ্রেয়ার। তুর্য মোবাইলটা পকেটে পুরে সিটে মাথা এলিয়ে দিল। সেই অবস্থায় ঘাড় বাঁকিয়ে শ্রেয়ার পানে তাকালো সে। নিমিষেই থতমত খেয়ে গেল শ্রেয়া। ও তুর্যের দিকেই চেয়েছিল পলকহীন। কি সুন্দর বাহিরের আলো এসে ঠিকরে পড়ছিল লোকটার ফর্সা চেহারায়। খোঁচা খোঁচা দাড়িগুলো একটুখানি ছুঁয়ে দিতে পারলে শান্তি মিলত। যদি পারতো তবে বলতো, আপনার আর আমার সম্পর্কটা পবিত্র, তবুও মাঝে বিশাল দূরত্ব। শ্রেয়া চোখ সরিয়ে নিতেই তুর্য ফিচেল হাসে। লঘু স্বরে বলল, দেখার পালা চুকিয়ে ফেলেছ? শ্রেয়ার বক্ষস্থল থরথর করে কাঁপল। লজ্জায় নুয়ে যাওয়ার উপক্রম। নিজের চোখ জোড়া সংযত করতে পারল না কেন। স্যার কী ভাবছেন? এমনিতেই লোকটা ওকে কটুবাক্য শোনানোর একটা সুযোগও হাতছাড়া করেন না। ভাবনায় মগ্ন হতেই তুর্যের ভরাট কণ্ঠস্বর শুনতে পেল। ঘাড় বাঁকিয়ে তাকালো তৎক্ষণাৎ। মুখ মলিন দেখাচ্ছে কেন? জবাবের প্রতীক্ষায় চেয়ে তুর্য তুখুর দৃষ্টি তাক করে রেখেছে। চোখের কালো কুচকুচে মনিতে শ্রেয়ার অস্পষ্ট মুখশ্রী ভেসে আছে।
এক এক করে 5 মিনিট পেরিয়ে যায়, তবু উত্তর পায় না। দাঁতে দাঁত চেপে বলে উঠল, চুপ থাকার বাজে অভ্যাস ত্যাগ না করলে চিরতর বউ বানিয়ে দেব। বেয়াদব মেয়ে, সবসময় তর্কের বেলায় এক পায়ে খাড়া থাকে। ভালো কিছু জিজ্ঞেস করলে মনে হয় কথা বলতে কষ্ট হয়। যত সব। রাগান্বিত কণ্ঠে কথাগুলো বলে তুর্য সিট ছেড়ে উঠে দাঁড়ালো। চোখ বুজে পুনর্বার বলল, মাথা ব্যথা করছে? এইবার মুখ খুলে শ্রেয়া ছোট একটা শব্দ উচ্চারণ করলো। জি। তুর্য সামনে গিয়ে বাস ড্রাইভারের সঙ্গে কী যেন বলল কতক্ষণ। শ্রেয়া মাথা উঁচিয়ে দেখার চেষ্টা করলো। মাঝখানে হওয়ার কথার আওয়াজ এখান পর্যন্ত আসছে না। তারপর প্রায় আধা ঘন্টা পরে কোনো এক বাজারে বাস থামতেই তুর্য নেমে যায়। বিস্মিত হলো শ্রেয়া, সে কি চলে গেল? আবার বাসও ছাড়ছে না। রাত তেমন একটা হয়নি, বাজারের সবগুলো দোকান খোলা। তুর্য ফিরে এলো প্রায় মিনিট 4 পর। বাস ড্রাইভারের সাথে আবারও সংক্ষিপ্ত কথোপকথন সেরে ওর পাশে এসে বসলো। একটা পানির বোতল ও ট্যাবলেট বাড়িয়ে দিয়ে বলল, খেয়ে নাও, মাথা ব্যথা কমে যাবে। পানের তেষ্টা পেয়েছিল, তোমার মাথা ব্যথা, তাই মানবতার খাতিরে ঔষধও নিয়ে এলাম। ভুল কিছু আবার মনে বসে রেখে না। আমি স্যার মানুষ, একটা মায়া কাজ করেছে ছাত্রের প্রতি, বুঝলে? আধারের ভিড়ে লুকিয়ে পড়েছে সমস্ত প্রকৃতি। দূর হতে সুদূরে থই থই করছে অন্ধকার। শ্রেয়া এক ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়ে ফেলেছে। কয়েকবার চেয়েও পাশে থাকা মানুষটাকে বলতে পারছে না, আর জানলে হয়তো লোকটা রাগে ওকে ভস্ম করে দিতে কুণ্ঠা বোধ করবে না। যেই গম্ভীর কাঠখোট্টা তেতো ধাঁচের লোক, ওর ইতস্তত অনুভব হচ্ছে এটা বলতে। ভুলবশত বাসের ঝাঁকুনিতে আপনার পানির বোতলে মুখ লেগে গিয়েছে স্যার। এটা বললে হয়তো তুর্যকে মশলা ভেবে ইচ্ছে মতন শিলনোড়ায় পিষবে, তারপর শরবত বানিয়ে গিলে ফেলবে। ছি ছি, কী সব ভাবছে সে, ভয়ের তাড়নায়। বলার কি দরকার, ও তো লিপস্টিক ব্যবহার করেনি, তাহলে না হয় বোতলে দাগ লেগে থাকতো, প্রমাণও মিলত। তবে শ্রেয়ার অন্তঃস্থল করা নাড়ছে, অধীর আগ্রহে প্রতীক্ষায় আছে কখন মানুষটা বোতল থেকে পানি পান করবে, কখন ওর ওষ্ঠের ছোঁয়া তুর্যের ঠোঁট ছুঁয়ে মিলেমিশে একাকার হয়ে যাবে। পরক্ষণেই শ্রেয়া নিজের সকল ভাবনা কল্পনার ইতি টেনে সিটে ঘাপটি মেরে বসে রইল। এইসব ভাবনাও ওর জন্য নিষেধ। বহুকাল পূর্বের ন্যায় হৃদয় পথে এলোমেলো অনুভূতিদের বিচরণ পুনর্বার চায় না ও। এই অবিন্যস্ত অনুভূতিটা যেন ওর হৃদয় কুঠিরে বসবাস করে অস্থির করে তোলে সমগ্র সত্তা, বাড়িয়ে দেয় মানুষটাকে চাওয়ার অদম্য ইচ্ছে। বোতলে মুখ লাগিয়েছ? শ্রেয়া ধরফর করে উঠল তুর্য লঘু সর্ষণে। বিস্ফোরিত নেত্রোদ্বয় মেলে মাথা নাড়িয়ে বলল, মানে? তুর্য তির্যক চাউনি নিক্ষেপ করে আধারে শ্রেয়ার মুখভঙ্গি বোঝার চেষ্টা করলো। বাসের সব লাইট নিভিয়ে দেওয়া হয়েছে, যাত্রীরা গভীর ঘুমে আচ্ছন্ন। আমি বলে মেনে নিলাম, আর অন্য কারো বোতলে মুখ লাগাতে যেও না। সবাই তোমার স্যারের মতো দয়াবান হবে না। লজ্জায় মিইয়ে গেল শ্রেয়া। তুর্যর থেকে পানির বোতলটা নিয়ে নিজের কাছে রাখলো। ইস, দেখে ফেলো স্যার। মনে মনে বলে নিজেকে গালাগাল করতে লাগলো। শরীরে তন্ত্রে তন্ত্রে শিহরণ বয়ে যাচ্ছে। তুর্যের অধ্যাত্মিক সন্নিকটে অজস্র ভালো লাগা কাজ করছে তার মনে। চোরা দৃষ্টিতে তাকালো পাশে। তুর্যর হাতে ধরা পড়ে গেলে তৎক্ষণাৎ। তুর্য মোবাইল থেকে দৃষ্টি সরিয়ে দুর্বোধ্য হেসে বলে উঠল, তোমার লিপ বামের গ্রানটা সুন্দর। বোতলে মুখ না লাগালে হয়তো নাসার অন্ত্রের গ্রানটা প্রবেশ করতো না, মস্তিষ্কে জানান দিত না পাশে মেয়েটার অধর স্পর্শ লেগে আছে এখানে। কিন্তু আফসোস, ততক্ষণে আমার ওষ্ঠদয় ছুঁয়ে ফেলেছে সেই স্থান। শ্রেয়া এতক্ষণে বুঝতে পারল তুর্য না জেনেই মুখ লাগিয়ে ফেলেছিল, আর আগের প্রশ্নটা এমনিতেই করেছিল জানার জন্য। লজ্জায় এখন ওর মরি মরি অবস্থা। যেভাবেই হোক ধরা তো পড়ে গেছে। লিপস্টিক না হোক লিপ বাম ওকে ফাঁসিয়ে দিয়েছে হাতে নাতে। মৃদু কণ্ঠে উচ্চারণ করে, সরি স্যার। তুর্য চোয়াল শক্ত হয়ে এলো মুহূর্তে। দাঁতে দাঁত চেপে চাপা গর্জন করে উঠল, তুমি কি তোমার জীবনের প্রত্যেক ভুলের সরি বলেছ? শ্রেয়া হকচকালো, ভরকে গেল। প্রতিটা ভুলের সরি বললেও একটা ভুলের কখনো বলা হয়নি, কখনো হবেও না। মনে মনে আওড়ালো, আপনাকে ছেড়ে আসার ভুলের সরিটা আমার কখনো বলা হবে না স্যার। এটাই আমার মরণ পর্যন্ত বাকি থেকে যাবে। বুক ছেড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ওর। সঠিক জবাব নেই তার কাছে, তাই এক প্রকার এড়িয়ে গিয়ে টানা টানা চোখ জোড়ার করুণ দৃষ্টি বাহিরে নিবদ্ধ করে। কানে আসে রিংটনের তীক্ষ্ণ শব্দ, সেই সাথে গম্ভীর ভরাট কণ্ঠস্বর। ইডিয়েট। শ্রেয়ার কপাল কুঁচকে গেল। এটা কি ওকে বলল তুর্য? আর চোখে তাকিয়ে দেখে স্ক্রিনে একটা নাম্বার চলচল করছে, কোনো নাম সেভ নেই। তার মনে হচ্ছে কল দেওয়া ব্যক্তিকে গালি দিয়েছে তুর্য। হতে পারে আবার ওকে।
বলা তো যায় না, সাংঘাতিক একটা লোক। ঘন্টার পর ঘন্টা পেরিয়ে গেল, শ্রেয়া একটাবারও ঘুমালো না বাসে, অথচ ওর চোখ ব্যথা করছিল তন্দ্রায়। ঘুমোলে যদি তুর্যের ওপর গিয়ে পড়ে তা ভেবে ঘুমাতে পারল না। গ্রীষ্মের গরমে অবস্থা বেগতিক, মৃদুমন্দ হাওয়া বইছে, তবু তাতে কুলোচ্ছে না, কমছে না উত্তাপ। তুর্য একটু পরপর বলছে জানালা থেকে সরে বসতে বলছে ওকে, কারণ সে নাকি বাতাস আসতে বিঘ্ন ঘটাচ্ছে। শ্রেয়া বিস্মিত, হতবাক। ঠাহুর হলেও তুর্য এইসব বাস যাত্রায় অভ্যস্ত না, হয়তো নতুন যাত্রী এই বাসের। মাথায় ঢুকছে না এসি বাস গাড়ি ছেড়ে এইরকম বাসে কেন আসতে গেল তুর্য। ভীষণ খারাপ লাগছে ওর মানুষটার জন্য। বাসের জ্বলন্ত বৈদ্যুতিক বাতিতেও ব্যথিত চোখে বারবার অবলোকন করছে তুর্যের ফর্সা মুখের রক্তিম হাল। মনটা ভেসে উঠছে। একটা সময় অত্যাধিক ব্যথা অনুভব করলেও সে ছেড়ে এসেছিল তুর্যকে, তখনও বক্ষস্থলে এত কম্পন হয়নি আজ যতটা হচ্ছে তার সান্নিধ্যে। তবে কি দূরে গেলে ভালোবাসা বাড়ে কথাটা নিছক? শ্রেয়া নিজ মনে বলল, দূরে গেলে ভালোবাসা বাড়ে সঠিকটা মানুষের মন ভেদে, আর কাছে এলে যন্ত্রণা বাড়ে প্রিয় মানুষটাকে পাবো না বলে। জীবনের সমীকরণ অত্যন্ত এলোমেলো, অগোছালো। নয়তো মানুষ প্রিয়জন কাছে পেলে খুশিতে অশ্রু গড়ায়, কিন্তু শ্রেয়া সে তো কাছে থেকেও যোজন যোজন দূরত্ব অনুভব করে অনলে দগ্ধ হচ্ছে। এর চেয়ে দুটো দেহের দুজনকার নিঃশ্বাসের দূরত্বই বুঝি শ্রেয়। বাস এসে থামলো নির্দিষ্ট গন্তব্যে, তবে শ্রেয়া তুর্যের নয়, বাসের গন্তব্য। স্ট্যান্ড থেকে এখন আবার অটো কিংবা রিক্সা ধরে বাসায় যেতে হবে। শ্রেয়া ভীত সন্ত্রস্ত হয়ে একপাশে দাঁড়িয়ে রইল। ভালোই রাত হয়েছে, গভীর রাত বললেও দোষ হবে না। স্ট্যান্ডে বাসের যাত্রীবিহীন তেমন একটা মানুষজন নেই। তুর্য বাস থেকে নেমে কোথাও যেন উধাও হয়ে গিয়েছে। শ্রেয়ার সতর্ক মন কোনো রিক্সাওয়ালাকেই ভরসা করতে পারছে না। মুখোশের আড়ালে কত শয়তান যে লুকিয়ে থাকে তা অগণিত। ও মানুষের দৃষ্টির বাহিরে। এখন কিভাবে যাবে ভেবে ভেবে কুল হারিয়ে ফেলছে। না ভেঙে পড়া যাবে না। ব্যাগ থেকে ছোট ছুরিটা হাতে নিয়ে নিল। তৎপরে একজন রিক্সাওয়ালার কাছে এগিয়ে গেল যাবে কি না জানার উদ্দেশ্যে। যদি লোকটা অর্ধ রাস্তা গিয়ে একা পেয়ে ঝাঁপিয়ে পড়ে তাহলে বুকে ছুরি গেঁথে দিবে। ভাড়া ঠিক করলে 60 টাকা। উঠতে যাবে তখনই পেছন থেকে অন্য একটা রিক্সার টিং টিং শব্দ কর্ণধারে পৌঁছায়। থমকে যায় পা। ঘাড় বাঁকিয়ে দেখে রিক্সায় তুর্য একপাশে চেপে বসে গম্ভীর স্বরে বলল, আসো। শ্রেয়ার মন ছুটে যেতে চাইছে। সত্যি বলতে ভীত হয়ে আছে ও। একা একা যাওয়ার সাহস পাচ্ছে না, তবু মলিন মুখে বলল, স্যার রিক্সা ঠিক করে ফেলেছি। ওনাকে কথা দিয়ে আপনার সাথে যাওয়াটা কেমন দেখায় না? সাথে রিক্সালাও তাল মেলালো। তুর্য ইগল চোখে সূক্ষ্মতে পরখ করে নিল অর্ধবয়স্ক লোকটাকে। এক লাফে রিক্সা থেকে নেমে দাঁড়ালো সে। হাজির হলো শ্রেয়ার অতি নিকটস্থে। ওয়ালেট বের করে 100 টাকার একটা নোট রিক্সাওয়ালার হাতে ধরিয়ে বলল, এর চেয়ে কম নাকি বেশি? শ্রেয়া কণ্ঠে আক্রোশ বিস্ময় ঠেলে তড়িঘড়ি করে বলল, কি করছেন? আমি দিব আমারটা, আপনি জানছো। তুর্য পাত্তা দিল না। অর্ধবয়স্ক লোকটার দিকে চেয়ে গাঢ় স্বরে বলল, কত ঠিক করেছে? 60 টাকা। সমস্যা নেই, পুরোটা রাখুন। আর অন্য যাত্রী নিয়ে যাবেন, এটাও খেয়াল রাখবেন যাত্রীটা কখনো যেন আপনার দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়। ভালো মানুষের দাম পৃথিবীতে নগণ্য হলেও পরকালে অনেক। 20 মিনিটের পথ পাড়ি দিয়ে রিক্সা এসে থামলো বিল্ডিংয়ের সামনে। শ্রেয়া ভাড়া দিতে চাইলে অগ্নিদৃষ্টিতে তাকালো তুর্য। তাৎক্ষণিক চুপসে গেল সে। তুর্য ভাড়া মিটিয়ে হাতা ধরল ওকে দেখে। আকস্মাৎ হাঁটার গতি থামিয়ে বলে, আমাদের যাত্রাটা দীর্ঘ হতো যদি পুরোনো পথটা ছেড়ে না দিতে। বুকের ধুকপুকানি বেড়ে গেল শ্রেয়ার। কি বলে গেল এটা তুর্য? ফ্ল্যাটে ঢুকে দরজা লাগিয়ে বিছানায় পড়ে রইল। মিনিট মিনিট করে আধা ঘন্টা অতিবাহিত হয়। চোখ লেগে আসে। কলিং বেলের আওয়াজে হুড়মুড়িয়ে উঠে বসলো। দরজা মিলতে তাকে তুর্য। ইতিমধ্যে স্নান সেরে ফেলেছে সে। ছোট ছোট চুলগুলো ভেজা, মুখটা স্নিগ্ধ। শ্রেয়ার হৃদস্পন্দন থমকে গেল ক্ষীণ সময় নিমিত্তে। কণ্ঠে কম্পন। কিছু লাগবে স্যার? তোমাকে লাগবে। তুর্য নির্লিপ্ত নির্বিকার। শ্রেয়ার স্পন্দনের গতি তড়িৎ বেগে বাড়তে আরম্ভ করে। থামানোর জো নেই। আমতা আমতা করে জিজ্ঞেস করলো, কি বলছেন? বিরক্ত হলো তুর্য। বলল, তোমাকে লাগবে। একটু খিচুড়ি রান্না করে দিতে পারবে? ভীষণ ইচ্ছে করছে খেতে, আমি পারি না। পরে মনে পড়ে যে এখানে আমার পরিচিত বলতে প্রিয় তার ফ্রেন্ড আছে, আর প্রিয়র ফ্রেন্ড মানে আমার। এতটুকু বলে তুর্য থেমে ক্লান্তির নিঃশ্বাস ছাড়ে। উল্টো দিকে দম আটকে যায় শ্রেয়ার। তুর্য কি এসব জেনে গেল? নিশ্চয় ওকে ঘৃণা করবে। শ্বাস রোধ হয়ে আসছে ওর। মাথাটা ঝিমঝিম করছে। তুর্য কপালে ভাঁজ। গল্পটির
পরবর্তী অংশ আপলোড করা হবে এই চ্যানেলে। চ্যানেলের লিংক আমি ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি। লিংকে ক্লিক করে আপনারা গল্পটির পরবর্তী অংশ শুনতে পারবেন। ভালো থাকবেন বন্ধুরা।